হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গল্পের সন্ধানে। আজ আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজকে নতুন গল্প সুধা। গল্প পাঠে ও কলমে আমি চন্দ্রিকা। শুরু হচ্ছে আজকের নতুন গল্প। সুধা, আমি তোমাকে খুব ভালোবাসি, চলো না আমরা পালিয়ে বিয়ে করি। সুধা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী, বয়স 22 বছর। দেখতে শুনতো বিশাল ভালো না হলেও মুখশ্রী খুব একটা খারাপ নয়। অনিকেতের সাথে সুধার কলেজে আলাপ হয়। অনিকেত তখন 4th ইয়ারের স্টুডেন্ট। প্রায় 5-6 মাস হলো ওদের সম্পর্ক চলছে। এরই মধ্যে হঠাৎ সুধার বাড়িতে ওর জন্য ছেলে দেখা শুরু করে দিল। সুধা বাড়িতে বলেছিল সে এখন পড়াশোনা করতে চায়, কিন্তু বাড়ির লোক ওকে বলল লেখাপড়া শ্বশুরবাড়ি গিয়ে হবে, এখন আর পড়তে হবে না। কোনো উপায় না পেয়ে সুধা অনিকেতের সাথে পালানোর প্ল্যান করল। কিছুদিনের মধ্যে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে নিল। সুধার বাড়ির লোক তাকে আর খুঁজতে যায়নি, কারণ সুধা তাদের মুখ পুড়িয়েছে। অনিকেতের বাড়িতে কেউ থাকতো না। ওর বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল, আর 2 বছর হলো ওর মা মারা গেছে। সুধাকে সে তার নিজের বাড়িতেই নিয়ে এসেছিল। ওদের কলেজ সংসার সব ভালোই কাটছিল, কিন্তু যত দিন যাচ্ছিল সুধার শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেও কেন যেন শরীরটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল সুধার। সেটা সে বুঝতেই পারছিল না। হঠাৎ একদিন প্রচন্ড জ্বর হলো। অনিকেতকে সুধা বলল কলেজে না যাওয়ার কথা, কিন্তু অনিকেত বলল আজ নাকি তার ইম্পর্টেন্ট ক্লাস আছে। সুধা বেশ কিছুদিন ধরেই দেখছে অনিকেতের ব্যবহারের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সুধা ভাবছিল কিছু কি হয়েছে, অনিকেত এমন কেন ব্যবহার করছে আমার সাথে। এরপর সুধা আর ভাবতে পারছিল না, জ্বরের ঘোরে ঘুমিয়ে পড়ল। আজ তার মায়ের কথা খুব মনে পড়ছে, খুব মিস করছে সে তার মাকে। হঠাৎ রান্নাঘরে বাসন পড়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সুধা ধড়পড় করে উঠে বসলো। এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেল না, কিন্তু আওয়াজটা তো রান্নাঘর থেকে এলো। রান্নাঘরের দিকে তাকাতে তার বুকটা আটকে উঠল। ওর মনে হলো ওখানে কোনো এক লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, আর তার নজর ওর দিকেই স্থির হয়ে আছে। সুধা ভয়ে চিৎকার করে উঠল। পর মুহূর্তে সব শান্ত, স্বাভাবিক হয়ে গেল ঠিক আগের মতন। রাতে যখন অনি বাড়ি ফিরল তখন সুধা তাকে সব ঘটনা বিস্তারিত বলল, কিন্তু অনি কথাটা কেমন যেন এক প্রকার এড়িয়ে যাচ্ছিল বলেই তার মনে হচ্ছিল। অনিকেত সন্ধ্যা থেকে একটা পার্ট টাইম জব করত, সেই কারণে ওর বাড়ি আসতে আসতে প্রায় রাত হয়ে যেত। তাই সুধা বাড়িতে একাই থাকতো। ওই ঘটনার বেশ কিছুদিন পর সব আবার আগের মতনই স্বাভাবিক ছিল। প্রায় 1 সপ্তাহ বাদে সুধা কলেজ থেকে বাড়ি ফিরে দেখলো ঘরের সমস্ত জিনিস কেমন যেন অগোছালো হয়ে আছে, যেটা দেখে সে প্রথমে হতচকিত হয়ে গেল। খানিকটা ভয়ও পেল যে এত সুন্দর করে গুছিয়ে রাখা ঘর এইভাবে অগোছালো কে করলো। ঘরে কি চোর ঢুকলো নাকি অন্য কেউ ঢুকেছে? সুধা খানিকটা ভয়ে ভয়ে ঘরের ভেতর প্রবেশ করলো। এদিক ওদিক তাকিয়েও যখন কাউকে দেখতে পেল না, তখন ও হাত মুখ ধুতে চলে গেল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সমস্ত ঘর পরিষ্কার করে বেডরুমে এসে সবই শুয়েছে। তখনই ওর হঠাৎ মনে হলো ও ছাড়াও এই ঘরে আরো অন্য কেউ রয়েছে। সুধার এরপর মনে মনে ভয় হতে শুরু করলো। সুধা ভয়ে ভয়ে অনিকেতকে ফোন করলো এবং ফোন করে বলল ঘরে কিছু অদ্ভুত জিনিস হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো। অনি সুধাকে বলল এটা তার মনের ভুল, এই বাড়িতে কিছুই নেই। সুধা তারপর ফোন কেটে দিল, কিন্তু ও নিজেকে পাগল পাগল মনে হতে লাগলো, কারণ ও যা বুঝতে পারছে সেটা ও দেখতে পাচ্ছে না বা অন্য কাউকে সেটা বোঝাতে পারছে না। সুধা বিছানাতে গা এলিয়ে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তির কারণে ওর চোখটা লেগে গিয়েছিল।
প্রায় 1 ঘন্টা পরে রান্নাঘরে সেই আগের দিনের মতন বাসন পড়ার আওয়াজে ওর ঘুমটা ভেঙে গেল। রান্নাঘরে গিয়ে দেখলো যে রান্নাঘরে সমস্ত জিনিস লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, আর এক কোণে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরিহিত মহিলা। সুধা খানিকটা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কে 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 আপনি? কেন আমাকে রোজ রোজ এইভাবে ভয় দেখাচ্ছেন বলুন তো? আমি আপনার কি কি ক্ষতি করেছি? অপর প্রান্ত থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ভালো চাও তো এই বাড়ি থেকে চলে যাও সুধা। সে বলল, এটা তো আমার স্বামীর বাড়ি, আমি এখান থেকে যদি চলে যাই তাহলে আমি একা একা কোথায় যাব? ওই অবয়ব বলল, স্বামী? এই নরপিশাচ যে কারোর স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না। সুধা বলল, কেন এমন কথা বলছেন আমার হাজবেন্ডের সম্পর্কে? ও খুব ভালো, ও আমাকে খুব ভালোবাসে। ভালোবাসা? ভালোবাসা কি জিনিস ও সেটা জানে? জানি না। কদিন বাদে ও তোমাকে অন্য এক জায়গায় নিয়ে গিয়ে বেচে দেবে। তাই ভালো কথা বলছি, তুমি পালিয়ে যাও। সুধা বলল, মানে? তবে শোনো, আমি যামিনী, আমিও তোমার মতন অনিকেতকে ভালোবেসে নিজের বাড়ি ঘর ছেড়ে এখানে অনেক স্বপ্ন বুকে করে এসেছিলাম। কিন্তু এই নরপিশাচটা যে আমার ক্ষতি করে দেবে সেটা আমি আগে বুঝতে পারিনি। আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে এনেছিল এই শহরে। আমি জানতাম ও একজনের দোকানে কাজকর্ম করে, কিন্তু ও যে মেয়ে পাচারকারী চক্রের সাথে যুক্ত সেটা তো আমি জানতাম না। যখন জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। 1 বছর সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন রাতে অনিকেত নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ঢোকে, তার সাথে ওর 2জন শাগরেদ ছিল। আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে সেই রাত আমার জীবনের শেষ রাত। আমার সাথে এত খারাপ কিছু হতে পারে যদি আমি আগে জানতাম। অনিকেত আর ওর ওই 2 বন্ধু মিলে নারী পাচার চক্রের ব্যাপারে আলোচনা করছিল, আমি সেটা শুনে ফেলেছিলাম। তাদের অনেক সমস্যা হয়ে গিয়েছিল তাতে। এরপর তারা ঠিক করে আমাকে আর এখানে রাখা যাবে না। আমাকে ওরা ওই রাতেই অন্য কোথাও পাচার করে দিতে চাইছিল, কিন্তু আমি তাতে বাধা দিই। ওরা 3জন মিলে আমাকে শারীরিক নির্যাতন করে, সেটাকে ক্যামেরা বন্দি করে রাখে। এরপর দিনের পর দিন আমাকে এইরকম অত্যাচার সহ্য করতে হয়। ওরা আমাকে ব্ল্যাকমেল শুরু করে, যদি আমি কাউকে কিছু বলি এটা ওরা পাবলিক করে দেবে, এই ভিডিওটা সবাই দেখতে পাবে। এইভাবে দিনের পর দিন আমি অত্যাচারিত হই। শেষে এই রান্নাঘরের মধ্যেই আমাকে গায়ে আগুন লাগিয়ে দিয়ে ওরা মেরে ফেলেছিল। কেউ আমার খোঁজ করেনি। আমার বাড়ির লোক যে অনেক গরিব, হয়তো ওরা ওদেরকে টাকা দিয়ে দিয়েছিল, তাই আমার খোঁজ আর কেউ করেনি জানো। আগামীকাল অমাবস্যা, আমি ওই দিন ওকে শেষ করব। আমি তো আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তাই তোমাকে বলছি বোন, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, নাহলে ও তোমারও যে ক্ষতি করে দেবে। সুধা যেন ভয়ে, লজ্জায়, ঘৃণায়, আতঙ্কে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পাথরের মতন দাঁড়িয়ে আছে। এরপর ওই অবয়ব সরে যায়। সুধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না যে সে কি শুনল। এতটা ঠক, এতটা নোংরা একটা মানুষকে ও এতদিন চিনতে পারেনি। কিন্তু উপর থেকে দেখলে সেটা বোঝার উপায় নেই। নিজের প্রতি নিজের রাগে, অন্যায়বোধে সুধা মাটিতে মিশে যাচ্ছিল। রাতে অনিকেত এলে সুধা রোজকারের মতন সেই দিন কোনো রকম কথা বলছিল না। এটা অনিকেতের কাছে
বেশ অদ্ভুতই লেগেছিল। অনি ওকে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও ও নিজের মুখ বন্ধ করেই রেখেছিল। সুধা এড়িয়ে গিয়েছিল এটা বলে যে ওর শরীরটা আজকে ভালো নেই। পরের দিন সকাল হতে না হতেই ওরা কলেজে চলে গেল। বিকালে যখন সুধা বাড়িতে আসে, ও ঠিক আগের দিনের মতন আবার সেই নারী অবয়বকে দেখতে পায়। সে আবার তাকে বলল যে, তুমি চলে যাও সুধা, না হলে আজ রাতেও তোমাকে পাচার করে দেবে, তুমি পালিয়ে যাও। সে বলল, এই আলমারির লকারে একটা পুরনো ফোন আছে, ওখানে ওর সমস্ত কুকীর্তির প্রমাণ আছে, এগুলো তুমি পুলিশকে গিয়ে দিয়ে দিও। আজ রাতেই আমি ওকে নিজের হাতে শাস্তি দেব। সুধা বলে, আচ্ছা আমি পালিয়ে যাব, কিন্তু তোমার ঋণ কোনোদিনও শোধ দিতে পারবো না গো। আজ তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে, আমি তোমার আত্মার শান্তি কামনা করি গো দিদি। এই বলে সুধা ওই ফোন ও নিজের সব জিনিস নিয়ে বেরিয়ে পড়ল। আজ উনি 8টাতেই বাড়ি চলে এসেছে। এসে দেখে যে বাড়িতে কেউ নেই, আলমারিটাও খোলা, সেখানে তার সেই ফোনটাও নেই। অনির বুঝতে আর বাকি রইল না যে সুধা সবটা জেনে গেছে। যখন সে সুধাকে খোঁজার জন্য বাইরে বেরোতে উদ্যত হলো, তখন সদর দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। আকস্মিক এমন ঘটনা ঘটার ফলে অনিকেত খানিকটা চমকে যায়, কিন্তু একটা ডাক শুনে অনিকেতের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত নেমে গেল। অনিকেত ভয় ভয় পিছন ঘুরে দেখে যামিনী দণ্ডায়মান হয়ে আছে। অনি ভয় কুঁকড়ে উঠল। যামিনী অট্টহাসি দিয়ে বলল, কি ভেবেছিলিস আমি মরে গেছি? এতে তোর অনেক সুবিধা হয়েছিল তাই না? তুই একের পর এক নারীর জীবন নিয়ে চিনিমিনি খেলবি, আমি সব সহ্য করে নেব। আজকে দিনটার জন্যই তো অপেক্ষা করে বসেছিলাম এতদিন। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে যে, আজ আমি তোকে আমার নিজের হাতে শাস্তি দেব। আমার উপর করা প্রত্যেকটা অন্যায়ের, অবিচারের আজ হিসাব নেব আমি। আমার জীবন শেষ করে দিয়েছিলে তুমি অনিকেত বর্মা। অনেক স্বপ্ন নিয়ে ঘর বাঁধতে এসেছিলাম যে তোমার সাথে, সব এক নিমিষে শেষ করে দিয়েছো তুমি। তোমায় আমি এত সহজে ছেড়ে দেব না। তুমি ভাবলে কি করে তোমায় আমি এত সহজে ছেড়ে দেব? অনিকেত ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি 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 মানে তুমি কি করে এলে এখানে? তুমি তো অনেক আগেই মারা গিয়েছিলে। তোমায় শাস্তি না দিয়েছে আমার মুক্তি নেই অনিকেত বর্মা। এই বলে যামিনী অনিকেতের গলা টিপে ধরে। অনিকেত বলে, আমাকে আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দাও। অপরদিকে সুধা ততক্ষণে পুলিশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে, আর ওই ফোনের সমস্ত ভিডিও পুলিশকে দেখায়। আধ ঘন্টা পরে সুধা সহ পুলিশ যখন অনিকেতের বাড়িতে যায়, ততক্ষণে সব শেষ। যামিনী তাকে শাস্তি দিয়ে দিয়েছে। তার উপর করা অন্যায়ের প্রতিশোধ যামিনী নিয়েছে। অনিকেতের মাথাটা বিছানা থেকে ঝুলছে, শরীরে অজস্র কাটাছেঁড়া দাগ, কেউ যেন চোখ খুবলে নিয়েছে। শরীরে অনেক জায়গায় কালশিটে, ঘাটটাকেও মোটকে দিয়েছে। এরপর পুলিশ অনিকেতের শরীর পোস্টমর্টমে দিল। সুধা সব ঘটনা বলে তার বাড়িতে ফিরে যায়। আজ প্রায় 6 বছর হয়ে গেল। সুধা একটা কলেজের প্রফেসর। 3 বছর হলো ওর বিয়ে হয়ে গেছে। ও এখন ভালোই আছে, কিন্তু ওর জীবনে ঘটে যাওয়া ভয়ার্ত মুহূর্তগুলো ও কোনোদিনও ভুলতে পারবে না। আজও মাঝে মাঝে মধ্যরাতে দুঃস্বপ্নের মতন সেগুলো ওর চোখের সামনে ভেসে আসে। আজ এখানেই শেষ হলো আমার লেখা নতুন গল্প সুধা। আমার লেখা গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পের সন্ধানীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রচুর শেয়ারের মাধ্যমে আমাকে আরও অনেক নিত্য নতুন গল্প লেখার জন্য উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।